This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার একটা ব্রেক বেকিং এর দিকে নজর রাখি। রক্তদান শিবির, সেখানে রীতিমতো হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি। কাদের? নাকি তৃণমূলের কোন্দল? কার সামনে? সব্যসাচী দত্তর অনুগামীদের সামনে। সব্যসাচী দত্তেরই অনুগামী, তাদের নিজেদের মধ্যে হাতাহাতি, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি। দেখুন রক্তদান শিবিরে রক্তারক্তি কাণ্ড, দেখুন সেই ছবি। লস্করহাটের ছবি দেখাচ্ছি আপনাদের। রাজারহাটের লস্করহাটি, সেখানে রক্তদান শিবির ছিল এবং সেই রক্তদান শিবিরেই দেখুন সব্যসাচী দত্তের সামনেই তারই অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে, চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে। দেখুন সেই ছবি। প্রত্যেকটা কর্মীকে আমি অনুরোধ করব, এটা সবার প্রোগ্রাম, এটা সব্যসাচী দত্তের প্রোগ্রাম, এটা সব্যসাচী দত্তের প্রোগ্রাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তারা কিন্তু বেরিয়ে যাবে। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, আমরা যেটা শুনতে পারলাম এবং দেখতে পাচ্ছি, সেখানে রীতিমতো অনুগামীদের মধ্যে, সব্যসাচী দত্তের অনুগামীদের মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে মাইকে ঘোষণা করা হচ্ছে এটা সব্যসাচী দত্তের প্রোগ্রাম। কথা শুনুন। তারপর সব্যসাচী দত্ত তিনি নিজে মাইক তুলে নিচ্ছেন। তিনি কি বলছেন যে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, আপনারা যদি শান্ত না হন, তাহলে তিনি নিজে নাকি জায়গা ছেড়ে বেরিয়ে যাবেন। তারপর কি আদৌ শান্ত হয়েছে সব্যসাচী দত্তের অনুগামীরা? একদমই। দেখো, লস্করহাটি যুবকবৃন্দ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির, আর সব্যসাচী দত্তের অনুগামী ইজাজুল লস্করের নেতৃত্বে এই রক্তদান শিবির, এবং সেই রক্তদান শিবিরে সব্যসাচীর আর এক অনুগামী বাহার আলী লস্করের বিশাল তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে সেখানে আসেন, এবং যখন সেই রক্তদান মঞ্চে উপস্থিত হন সেই সময় এই ইজাজুল লস্করের অনুগামীদের সঙ্গে বাহার আলী লস্করের অনুগামীদের প্রথমে বাগবিতণ্ডা, তারপরে হাতাহাতি, তারপরে এমন পর্যায়ে পৌঁছলো যে চেয়ার তুলে, অর্থাৎ যে রক্তদানের যে সভাস্থল, সেই সভাস্থলের চেয়ার ছুঁড়ে মারামারি করলেন এবং রক্তাক্ত হলেন। এর পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব্যসাচী দত্ত নিজেই মাইক হাতে নিয়ে বললেন তিনি সভাস্থল ত্যাগ করবেন, অর্থাৎ রক্তদানের যে সভাস্থল তিনি ত্যাগ করবেন। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টেকনোসিটি থানার বিশাল পুলিশ বাহিনী আসলেন। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরবর্তী ক্ষেত্রে সভাস্থল থেকে সব্যসাচী দত্ত যে দুজন তার অনুগামী অর্থাৎ ইজাজুল লস্কর এবং বাহার আলী লস্করকে ডান এবং বাদিক নিয়ে তিনি সভা মঞ্চ থেকে প্রকাশ্যে ঘোষণা করলেন যে সংসার যখনই বড় হয় তখনই কিছু মতবিরোধ থাকতে পারে, সেক্ষেত্রে সেই ধরনের ঘটনা ঘটেছে। তারপরে যখন সাংবাদিকদের মুখোমুখি হয় প্রকাশ্যে তিনি জানান যে রক্তদানের যে মূল প্যান্ডেলের মূল গেট সেটি নাকি ছোট হয়ে গেছে, এই কারণেই নাকি গন্ডগোলের সূত্রপাত। কারণ যাই থাকুক, সেখানে একজন সব্যসাচী দত্ত তারই অনুগামীরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ছে এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য টেকনোসিটি থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ রঞ্জিত। মানে বিষয়টা হচ্ছে রক্তদানে রক্তারক্তি, রক্তদানে রক্তারক্তি। এখন ব্যাপারটা দেখুন, ব্যাপারটা তো অন্য কিছুর নয়। সব্যসাচী দত্ত কার ভাগে পড়বে তার লড়াই। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক নয়, রাজনৈতিক ভাবে এলাকা দখল করা নয়, রাজনৈতিক অধিকার কায়েম করা নয়। মাল আপনি খোঁজ নিন, হয় টোটো ইউনিয়ন, নয় অটো ইউনিয়ন, নয় সিন্ডিকেট, কোনো না কোনো কিছু মাল। এরা মাল ছাড়া, হ্যাঁ মাল মানে অনেক রকম হয়, সব রকম যে কোনো কিছু ধরে নিতে পারেন, যে কোনো কিছু মাল ছাড়া এদের আর কোনো কাজ নেই। একটা ভুল আমাদের হয়েছে, গেটটা খুব ছোট হয়ে গেছে, লোক অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে সেই জন্য না মারামারি হয়নি ভাই। ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন, আপনারা তো 10 জন এসছেন মিডিয়ার লোক, আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে। আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে। গেটটা সামনের বার থেকে আমরা আরো বড় করব। বিশৃঙ্খলা আপনারাই চিন্তা করছেন, আপনারাই তৈরি করার চেষ্টা করছেন। আমাদের দেশে এরকম অনেক স্কুল আছে আপনারা জানেন যেখানে কোনো পড়ুয়া নেই,
কিন্তু এই ধরনের স্কুলের সংখ্যা সব থেকে বেশি কোথায় জানেন? পশ্চিমবঙ্গে। দেশ জুড়ে স্কুলের পরিকাঠামোর উপর একটা সমীক্ষা করে, সেই সমীক্ষা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে সারা দেশে এমন স্কুলের সংখ্যা মোট ৭,৯৯৩। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই, মানে আমার আপনার রাজ্যে এমন স্কুলের সংখ্যা ৩,৮১২। গত ৩টি শিক্ষাবর্ষ ধরে ক্রমশই বাড়ছে এমন স্কুলের সংখ্যা যেখানে কোনো পড়ুয়া নেই, পড়ুয়া শূন্য স্কুল। একইভাবে ছাত্রছাত্রীবিহীন স্কুলে সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। মানে এমন এমন স্কুল, সেটাও পশ্চিমবঙ্গের সব থেকে বেশি, যেখানে কোনো ছাত্রছাত্রী স্কুলে নেই কিন্তু শিক্ষক শিক্ষিকারা আছেন। পশ্চিমবঙ্গে মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা ৬,৪৮২। ছাত্র নেই কিন্তু স্কুল আছে। পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা উল্লেখযোগ্য। ছাত্রবিহীন স্কুলে কর্মরত শিক্ষকের সংখ্যা সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের মাটিতেই। পশ্চিমবঙ্গের মাটিতে মাত্র একজন শিক্ষক পরিচালিত স্কুলে প্রায় ২ লক্ষের বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যেখানে যেখানে ইন্টারনেট রয়েছে, যেখানে যেখানে লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে, সেই সংখ্যাও অত্যন্ত নিচে। ক্রমশ কমছে ছাত্র ভর্তির সংখ্যা। শিক্ষক নিয়োগ যে হারে হচ্ছে তাও সন্তোষজনক নয়। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের শাসক দলকে কিছুটা হলেও যে ব্যাকফুটে ঠেলবে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার সবথেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়নি। স্কুলগুলোতে হোস্টেলের কোনো ফান্ডিং নেই, স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না, দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে যে তারা রাজ্যের যে স্বশাসিত শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করার দিকে এগিয়ে চলেছে। এইগুলো ছোট ছোট কারণে এত সহজে পুরো বিষয়টাকে রাজনীতিকরণ করলে চলবে না। এর বিরুদ্ধে সমস্ত রাজ্যের, যে সমস্ত রাজ্য আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত রাজ্যের একসঙ্গে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত বলে আমি মনে করি।